ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা ঘুরে দেখব পুরীর ওটিডিসি বাসে 12 ঘন্টায় 9টি দর্শনীয় স্থান। পুরী এ এক মহা পুণ্যভূমি। বহু দেবতাদের স্মৃতি রয়েছে এই জগন্নাথ দেবের পুণ্যভূমিতে। সবারই ভালো লাগার জায়গা হলো এই পুরীধাম। পুরী এমনই একটি জায়গা যে পুরী আপনি যতবারই আসবেন ততবারই ভালো লাগবে, কখনোই পুরনো হবে না। পুরীতে এসে সমুদ্রে স্নান করা, জগন্নাথ দেবকে দর্শন করা, সাথে সাথে লোকাল সাইট সিইং ঘুরে দেখা এবং পুরীর সমস্ত জায়গা ঘুরে দেখা, তাতে প্রচুর সময় লেগে যায়। তাই উড়িষ্যা সরকার ব্যবস্থাপনায় রয়েছে কম খরচে মাত্র 12 ঘন্টায় উড়িষ্যার 9টি জায়গা ঘুরে দেখা। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে আমরা ঘুরে দেখেছিলাম পুরীর উড়িষ্যা গভর্নমেন্টের ওটিডিসি ট্যুর প্যাকেজে বাসে করে 12 ঘন্টা। তারই গল্প নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সামনে। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সময়টা ছিল আজ 27 সেপ্টেম্বর 2024। এই মুহূর্তে রয়েছি পুরী হোটেল প্রভাতে। ঘড়িতে সময় এখন 5:25। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি এই হোটেল ছেড়ে। আজকে আমরা সফর করব ওটিডিসির বাসে পুরীর সাইট সিইং। তা আমরা এই অনলাইনে এই বুকিং করেছিলাম। এই অনলাইনে বুকিং আমাদের পড়েছিল 535 টাকা। আর এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব। সামনে যে মেরিন ড্রাইভ রোড রয়েছে সেখান থেকে গাড়ি ধরে আমরা পৌঁছে যাব পান্থনিবাস। সেখান থেকে আমাদের বাস রয়েছে 6:30টায়। তো চলুন আমরা বেরিয়ে যাই। হোটেল থেকে বেরিয়ে আমরা অটো রিজার্ভ করে নিলাম। আমাদের পান্থনিবাস পর্যন্ত ভাড়া পড়লো এই অটোর মাত্র 100 টাকা। স্বর্গদ্বারের কাছ থেকেও 80 থেকে 100 টাকা এই অটো রিজার্ভ নিয়ে থাকে। প্রচণ্ড ঝড় জলের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম এই পান্থনিবাস। আর এই পান্থনিবাসে দেখুন বিভিন্ন জায়গায় সব জল জমে রয়েছে। আমাদের বাসের টাইম রয়েছে 6:30। এই হলো ওটিডিসির এরিয়া। যারা অফলাইনে বুক করেছিল তাদের জন্য এই বাসটি দিয়েছে। আর আমাদের বাস রয়েছে এই দিয়েছে উড়িষ্যা গভর্নমেন্টের যে ওটিডিসি বাস, সেই বাস। আর এই বাস সপ্তাহে 6 দিনই চলে। প্রতি সোমবার করে এই ওটিডিসি বাস সার্ভিস বন্ধ থাকে, কেননা এই সোমবারে অনেক কিছু বন্ধ থাকে এই পুরীর সাইট সিইংয়ে। আমরা বাসে উঠে বললাম। বাসের ভিতরটা এরকম রয়েছে দেখুন। আমাদের সিট পড়েছে 35-36। আর এদিকেও রয়েছে 33-34। আর এই যে এরকম ছোট ব্যাগ, ছোট লাগেজ হলে আপনারা রাখতে পারবেন, এরকম রাখার জায়গা রয়েছে। আর বড় ব্যাগ আর ট্রলি ব্যাগ যদি থাকে সেগুলো বাসের পিছনে জায়গা রয়েছে, সেগুলো রাখতে পারবেন। সিটের পিছনে নিচে এরকম খাবার দাবার এবং জলের বোতল রাখার জায়গা রয়েছে। আর উপরে রয়েছে এসি, আর পাশেই রয়েছে সাউন্ড সিস্টেম। আজকে যেহেতু প্রচুর দুর্যোগ শুরু হয়েছে, 3 দিন ধরে বৃষ্টি এক নাগাড়ে হয়েই চলেছে। আর এই বৃষ্টির জন্য অনেকে এসে পৌঁছতে পারেনি, আর তার জন্য বাস একটু লেটে ছেড়েছে। द गोल्डन ट्रायंगल टूर ऑफ उड़ीसा, यानी उड़ीसा का स्वर्ण त्रिभुज सफर आज आप लोग घूमने के लिए सब निकल चुके हैं। हमारे टूर को कंप्लीट करने के लिए, हमारा इस सफर को कंप्लीट करने के लिए आज आप लोग को समय लगेगा 12 घंटा। सुबह बारिश की वजह से 10 मिनट्स हमारा डिले है। देखिए हमारा डिले नहीं होता है। हमारा 6:15 में रिपोर्टिंग के 6:30 डॉट पे चलता है गाड़ी। बारिश की वजह से 10 मिनट हम लोग को रुकने के लिए पड़ा, क्योंकि गाड़ी जितना भी हमारा ट्रांसपोर्ट डिपार्टमेंट का जितना भी गाड़ी है, सब गाड़ी में पूरा पानी भर्ती हो गया है। खाली यही 2-3 गाड़ी जो था थोड़ा बहुत एडजस्ट करने के लिए है, क्योंकि एसी पैनल बॉक्स पे पानी भर्ती हो गया है, तो इसलिए चेक करके लाने के लिए पड़ा। तो जो भी है 10 मिनट लेट है, मगर ये टूर जो है 6:30 से मान लीजिए आप लोग स्टार्ट किए हैं। हम लोग को 6:30 से 7 बजे के अंदर पुरी के अंदर पहुंचना है। के अंदर 12 घंटा के अंदर आज आप लोगों को 9 जगह देखने के लिए मिलेगा। और आज भी बारिश होगा, क्योंकि 2-3 दिन 4 दिन के लिए तो अलर्टमेंट हुआ है, तो बारिश होगा। मगर बारिश को देखकर आप लोग टूर को बेकार मत कीजिए, क्योंकि कल आप लोग को नहीं आना है।
जो भी घूमना है आज आप लोगों को आज ही घूमने के लिए पड़ेगा, जो भी देखना है आप लोगों को आज ही देखने के लिए पड़ेगा। बारिश को मारो गोली, आप लोग छत्ता लेकर चले। সময় আপডেট সকাল 7:20 বাস এখানে 15 মিনিটের ব্রেক দিল এই চা বিস্কুট এসব খাওয়ার জন্য। চা বিস্কুট খেয়ে আমরা বাসে উঠে পড়লাম। যেহেতু বাস জার্নি করবো তাই একটু হালকা খাবারের খেলাম। আপনারা চাইলে পারে এখানে পরোটা, ইডলি, ধোসা অনেক কিছু পাওয়া যাচ্ছে, খেয়ে নিতে পারেন। তা আমরা আবার বাসে উঠে পড়লাম, আর আমাদের যে গাইড সাহেব আছেন বেশ সুন্দরভাবে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। অপরূপ সুন্দর সবুজ ঘেরা প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। ঘড়িতে সময় আপডেট সকাল 8টা। এই যে আমরা এখন যাব শান্তিস্তূপা দেখতে। আর এরকম এই বাসের তরফ থেকেই দুটো গাড়ি দিয়ে দিয়েছে। আমাদের যে পাহাড়ে উঠতে হবে সেই পাহাড়ে এই বড় বাস ওঠে না, সরকারি বাসে এটাই সুবিধা যে আমাদের জন্য আবার এরকম ছোট গাড়ি দিয়েছে। এই ছোট গাড়ি পাহাড়ের উপরে যাবে, যে উঠে যাচ্ছে। তো আমরা এই 1.5 কিলোমিটার পাহাড়ের উপরে চলে আসলাম। এই যে এই গাড়ি করে আমরা পৌঁছে গেলাম। আমরা এখন উঠব এই যে শান্তিস্তূপা, সেই শান্তিস্তূপাতে। এই শান্তিস্তূপা দেখার জন্য 15 মিনিট সময় দিয়েছে। আমরা শান্তিস্তূপা দেখে আবার নেমে আসব, নেমে আবার বাসে উঠে পড়বো। সামনে বাস লাগানো থাকবে। আমরা প্রথমে সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পেলাম বিশাল বড় এক চাতাল, তার চারপাশে রয়েছে সবুজ ঘেরা বটবৃক্ষ, অপরূপ সুন্দর। আর মাঝখানে রয়েছে এই শান্তিস্তূপা। এখানকার পরিবেশ সত্যি খুব শান্ত স্নিগ্ধ, অপরূপ সুন্দর। এই বৌদ্ধ স্থাপত্যের উপরে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। চারধারে রয়েছে 4টি বৌদ্ধ মূর্তি। ধবলগিরি পাহাড়ের ওপর 420 ফিট উচ্চতায় অবস্থিত এই বিশ্ব শান্তিস্তূপা বুদ্ধিস্ট মন্দিরটি তৈরি করেছিলেন তৎকালীন জাপান সরকার এবং উড়িষ্যা সরকার মিলে 1972 সালে। থেকে 2200 বছর আগে এই ধবলগিরি পাহাড়ের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম ছিল রেড রিভার। কলিঙ্গ যুদ্ধের সময় 1 লাখেরও বেশি সৈন্য মারা গেছিল। সেই সৈন্যের রক্তে এই নদীটি লাল হয়ে গেছিল, তার জন্য নাম হয়েছিল রেড রিভার। এই যুদ্ধে সম্রাট অশোক জয়ী হয়েছিলেন। এই রক্ত দেখে সম্রাট অশোকের হাত থেকে তরবারি পড়ে যায় এবং মনে মনে ভীষণ অনুশোচনা বোধ করেন। এরপর সম্রাট অশোক যুদ্ধ ত্যাগ করেন এবং বৌদ্ধদেবের শরণাগত হন এবং সারা বিশ্বে শান্তির বাণী প্রচার করেন। এইভাবেই সম্রাট অশোক দানব অশোক থেকে মানব অশোকে পরিণত হয়েছিলেন। পরবর্তীকালে নদীটির নাম পরিবর্তন করে নাম রাখা হয় দয়া নদী। তবে আমাদের গাইড দাদা খুব ভালো রয়েছে, কেননা প্রত্যেকে আমার নাম ধরে ডেকে ডেকে দেখে নিচ্ছেন যে কেউ বাদ গেল কিনা। কারণ বৃষ্টির দিনে যদি কেউ বাদ পড়ে যায় এখান থেকে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তাই আমরা আবার গাড়িতে উঠে পড়ছি। আমরা বিশ্ব শান্তিস্তূপা দেখে আবার ফিরে এলাম আমাদের বাসে। আরও কিছুক্ষণ বাস চলার পর আমরা পৌঁছে গেলাম লিঙ্গরাজ টেম্পল। এখানে ভারত সেবাশ্রমের পান্ডা রয়েছে, পুজো সমেত এরা 101 টাকা নিয়ে থাকে। আপনারা এখানে পুজো দিতে পারেন। এই লিঙ্গরাজ মন্দিরে যে পুজো দেবে তার নামগত এখানে লিখে যেতে হবে। আর পুজোর দক্ষিণা আর পুজো সমেত 101 টাকা এরা নিয়ে থাকে। বাস এখান থেকে নামে দিল, এখান থেকে নেমেই ডান দিকে ঢুকে গেল লিঙ্গরাজ মন্দির। পায়ে হেঁটে যেতে হবে একটু। এই আমরা লিঙ্গরাজ মন্দিরের দিকেই যাচ্ছি। এই হচ্ছে মন্দিরের মেন গেট, মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এখানে জুতো আপনাদের রেখে যেতে হবে। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের মেন গেট। ভিতরে জুতো, ছাতা, মোবাইল, ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। আর বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিলাম। মন্দিরে যেতে এরকম অনেক ভোগের দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও ভোগ সংগ্রহ করে পুজো দিতে পারেন। আর এ পাশ দিয়েই রয়েছে এখানে একটি টাওয়ার রয়েছে, সেই টাওয়ার যাওয়ার রাস্তা।
আমরা একটু এগিয়ে যাব। এই মন্দিরে কোনো মুসলিম ধর্মের মানুষজনকে প্রবেশ করতে দেওয়া হয় না, তার জন্য তারা এই টাওয়ারের উপর থেকেই মন্দির দর্শন করে নিতে পারেন। এই হলো মেন মন্দির। এই লিঙ্গরাজ মন্দিরটি হলো 1000 বছরের পুরনো মন্দির। মন্দিরটি সোম বংশের রাজা তৈরি করেছিলেন। যজাতি কেশরী, অনন্ত কেশরী ও ললাটেন্দু কেশরী এই 3 জন রাজা মিলে এই মন্দিরটি শুরু করা হয়েছিল 10th সেঞ্চুরিতে এবং শেষ করা হয়েছিল 11th সেঞ্চুরিতে। এই মন্দিরে হরিহরের পুজো করা হয়। হরি অর্থাৎ কৃষ্ণ আর হর অর্থাৎ শিব। এই মন্দিরের ভিতরে রয়েছে শালগ্রাম শিলা। এই শালগ্রাম শিলাকেই পুজো করা হয়। মেন যে শিবলিঙ্গ রয়েছে সেটা পাতালে প্রবেশ করে। এই মন্দিরে বেলপাতা ও তুলসী পাতা দিয়ে একসাথে পুজো করা হয়। এই মন্দিরটি 3টি পিঁড়িতে তৈরি হয়েছিল। এই লিঙ্গরাজ মন্দিরের উচ্চতা 55 মিটার। এই মেন মন্দিরের ভিতরে 1.5 ফুট উঁচু 8 ফুট চওড়া একটি শিবলিঙ্গের মতো শালগ্রাম শিলা রয়েছে। এই শালগ্রাম শিলাকেই পুজো করা হয়। এই ওয়েদার প্রচুর খারাপ। এই ওয়েদারে শুধু ছাতা মাথায় নিয়েই ভিডিও করতে হচ্ছে। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অনুরোধ রইল। এই মন্দিরে যে হরপার্বতী পুজো করা হয়, প্রথমে মহাদেবের পুজো করে সেই মহাদেবের সেই এঁটো থালাতেই পার্বতীকে খেতে দেওয়া হয়, পুজো দেওয়া হয়। সেই থেকেই এই উড়িষ্যায় স্বামী এঁটো থালায় স্থির খাবার প্রথা চালু হয়ে এসেছে। মন্দিরের সামনেই এই তালাবটির নাম হলো দেবী পাদহারা পুষ্করিণী। দেবী পাদহারা পুষ্করিণী এর জন্য নাম হয়েছে, একসময় এখানে 2টো অসুর ছিল। একজনের নাম ছিল কৃতি, একজনের নাম ছিল বাসু। দেবী কাশীর থেকে এসে এখানে এই 2 অসুরকে পদপিষ্ট করে বধ করেছিলেন। এর ফলে এখানে এই তালাবটি তৈরি হয়। শীতল ষষ্ঠীর দিনে মাতা পার্বতীর মূর্তিকে নিয়ে এসে এখানে স্নান করানো হয়। আমরা আবার বাসে উঠে পড়লাম। আমাদের বাঁদিকে রয়েছে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিছুক্ষণ বাস চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড়। এই উদয়গিরি, খণ্ডগিরি পাহাড় দেখার জন্য আমাদের হাতে 45 মিনিট সময় রয়েছে। এই সময়ের মধ্যে 2টো পাহাড় আমাদের কভার করতে হবে। এই ওটিডিসি বাসে একটাই সুবিধা রয়েছে, আমাদেরকে যেখানে যেখানে স্পট রয়েছে সেখানে গিয়ে লাইন দিতে হবে না টিকিট কাটার জন্য। আমাদের টোটাল যে পয়েন্ট রয়েছে তার মধ্যে 4টে জায়গা পে করতে হবে। সেই জায়গা টোটাল আমাদের ওটিডিসি বাসে হলো 335 টাকা। তা আজকে বললো বেঙ্গল সাফারির ওখানে যে বাঘের যে কাজকর্ম হচ্ছে, সেই বাঘের জায়গাটা ঘোরাবে না, তার জন্য 20 টাকা বাদ মাইনাস করে টোটাল প্যাকেজ হলো 315 টাকা। তাই ওটিডিসি বাসে আসলে আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন যে আলাদা করে সময় নষ্ট হবে না। আমরা প্রথমেই চলে এসেছি উদয়গিরি পাহাড়। এই হলো তার প্রবেশদ্বার। আমাদের গাইড দাদা আগেই টিকিট কেটে রেখেছেন। প্রথমে দেখে নিই, এখানে রয়েছে একটা পাদুকা আশ্রম, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন খুব সুন্দর সবুজ গাছ দিয়ে লেখা রয়েছে উদয়গিরি, অপূর্ব সুন্দর। এটা হলো উঠতেই ডান দিকে জয় বিজয় গুফা। এখানে অনেক গুফা রয়েছে। এখানে রয়েছে পাতালপুরি গুফা, রয়েছে হাতি গুফা, পুরো হাতির মতো দেখতে, আর এখানে বড় বড় খাম্বা করা রয়েছে। এটা হলো বাঘ গুফা, মানুষ খায় না, শুধু বসেই থাকে। এই আপনারা দেখতে পাচ্ছেন বাঘ গুফা, তাই এটা কিন্তু মানুষ খাওয়ার গুফা নয়, মানুষ খায় না, মানুষ এখানে বসে সেলফি এবং ছবি তোলে। এই যে এখানে যে গুফাগুলি আপনারা দেখলেন, এই বহু বছর আগে জৈন সাধুদের জন্য বাসস্থান তৈরি করে রেখেছিলেন, যাতে এখানে থাকতে পারে তার জন্য। এরপরে আমরা যাব ওই গুফাতে, চলুন দেখে আসি। এখান থেকে পুরো জায়গাটা দেখা যায়। হলো একদম পাহাড়ের চূড়া, সবাই সেলফি তুলছে, ছবি তুলছে। হ্যাঁ, ওই দূরেই দেখা যাচ্ছে খণ্ডগিরি পাহাড়। পাহাড়ের চূড়ায় রয়েছে একটি জৈন মন্দির। এতক্ষণ আমরা যে পাহাড়ে ছিলাম, এই পাহাড় হলো উদয়গিরি পাহাড়, আর ওদিকে রয়েছে খণ্ডগিরি পাহাড়।
এরকম সিঁড়ি করা রয়েছে। তা আমাদের মোট 45 মিনিট টাইম দিয়েছে এই দুটো পাহাড় দেখার জন্যে। ওই পাহাড়টা দেখলাম, সময় যেহেতু হাতে খুব কম, তাড়াহুড়ো করে যেতে হচ্ছে আর একটু হাঁপিয়ে গেছি, রেস্ট নিয়ে নিচ্ছি। দাদা কোথার থেকে? কলকাতা থেকে, ব্যারাকপুর থেকে। দারুণ লাগছে। কিরকম লাগলো ঘুরে? ট্রাভেলস খুবই ভালো, মোটামুটি একটু টাইমে ক্রাইসিস, বাট না ম্যানেজ করলে হবে। ওটিডিসি তে আছেন তো? ওটিডিসি তে এসেছি, আপাতত ঠিকঠাক। ওটিডিসি কিরকম লাগছে ঘুরে? ঠিক আছে, কিন্তু ওদের এত টাইমটা একটু শর্ট। না ঠিক আছে, কিন্তু ওদের হাত এটা ছাড়া কিছু করার নেই। ঠিক আছে, চিপ এন্ড বেস্ট বলতে পারি। থ্যাংক ইউ। এই খণ্ডগিরি পাহাড়ে মোট 15টা গুফা রয়েছে, আর উদয়গিরি পাহাড়ে রয়েছে 28টা গুফা। এই যে একটু আগে আমরা ওই পাহাড়ে ছিলাম, আর ওটা হলো উদয়গিরি পাহাড়, আর এটা হলো খণ্ডগিরি পাহাড়। আমরা এই খণ্ডগিরি পাহাড়ে একটা জৈন মন্দির, এখানে বলছি ক্যামেরা করা বারণ আছে, তাই আপনাদের দেখাতে পারলাম না, ওখান থেকে তো দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলুন, আমাদের হাতে সময় এখন নেই, তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে। 10:35-এ বাস ছেড়ে দেবে, চলুন এগিয়ে যাই। এই উদয়গিরি আর খণ্ডগিরির টিকিট হলো 25 টাকা করে। আরও কিছুক্ষণ বাস চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের 5 নম্বর পয়েন্ট, নন্দনকানন, ভারতবর্ষের সবথেকে বড় চিড়িয়াখানা। চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাই। তা আমাদের টিকিট অনলাইনে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমার গাইড দাদার কাছে। গাইড দাদা অনলাইনে টিকিট করে নিয়েছেন, আমাদের আর টিকিটের ঝামেলা থাকছে না। এই সাইডে রয়েছে কাউন্টার, যারা টিকিট কেটে যাবেন তার কাউন্টার রয়েছে ওদিকে, আর আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। যারা জলের বোতল নিয়ে আসবেন তার এখান থেকে ট্যাগ লাগিয়ে নিয়ে যেতে হবে, 50 টাকা নেবে, এবং আবার জলের বোতল যখন ফেরত দেবেন তখন আবার 50 টাকা রিটার্ন দেবে। যারা অনলাইনে টিকিট কেটেছে তাদের জন্য আলাদা গেট রয়েছে, এন্ট্রি ফর অনলাইন টিকিট হোল্ডার, এখানে লেখা রয়েছে। আমরা ভিতরে প্রবেশ করে গেলাম এই গেট দিয়ে। গেট দিয়ে ঢুকেই সামনেই রয়েছে সুন্দর একটি ফোয়ারা, তার পাশ দিয়ে আমরা এগিয়ে গেলাম। এখানে ইলেকট্রিক গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, ওটিডিসির বুক করা রয়েছে, এই গাড়ি করেই আমরা ঘুরবো। আচ্ছা, ওটিডিসি এ কোনটা? ওটিডিসি এ তো এখানে সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে, যারা জঙ্গল সাফারি করবে তাদের জন্য এই গ্রুপ, আর যারা জঙ্গল সাফারি করবে না তাদের জন্য বি গ্রুপ। কিছুক্ষণ গাড়ি চলার পর আমাদেরকে একটা জায়গায় আবার নামিয়ে দিল। কিছুটা দূর এসেই আমাদের ব্যাটারি গাড়ি করে নামিয়ে দিল। আমরা এখন এদিকে যাচ্ছি, যে কী কী রয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো, সাথে থাকুন। আমরা ঢুকে প্রথমেই দেখতে পেলাম জলহস্তী। সামনেই জলের মধ্যে একজন রয়েছে, আর দূরেই রয়েছে আরেকটি জলহস্তী। এরপরে দেখা পেয়ে গেলাম শিল্পাঞ্জি। এই যে দেখুন, কাছে কাছে ঘুরে বেড়াচ্ছে অপূর্ব সুন্দরভাবে, বেশ ভালো লাগছে। এই বিরাট এক ডাইনোসর, এই ডাইনোসরের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। এখানে আমরা দেখতে পেলাম বিভিন্ন সরীসৃপ জাতীয় সাপ, কুমির, কচ্ছপ, এরকম বিভিন্ন জীবজন্তু আমরা এখানে দেখতে পেলাম। সবকিছু দেখাতে গেলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে, তাই বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এবার গাড়িতে এসে বসে পড়লাম। এবার আমরা যাব জঙ্গল সাফারির দিকে। গাড়ি আমাদের চলতে থাকলো। আমরা এই গাড়িটা করে জঙ্গল সাফারি করতে যাব। অনেক কিছু আমরা দেখলাম, দেখার পরে ইলেকট্রিক গাড়ি করে যে নিয়ে আসলো, নিয়ে এসে আমরা এবার উঠে যাচ্ছি জঙ্গল সাফারি করার জন্য। আমার রয়েছে এই 1 নম্বর সিট, এখানটা সিট এই ড্রাইভারের পাশেই রয়েছে। सफारी करने के बाद आप लोगों को अगर बैटरी गाड़ी के पास पहुंचना है, बिल्कुल समय नष्ट मत कीजिए। फिर मैं आप लोग को जिराफ, ऑस्ट्रिच, व्हाइट टाइगर, रॉयल बेंगल टाइगर वो दिखाने के लिए लेकर जाऊंगा। ये जंगल के अंदर टाइगर सेक्शन तो बंद है, अभी आप लोग को लायन देखना है, डियर देखना है और मयूर देखने के लिए मिलता है। ठीक है, आधा घंटा का प्रोग्राम।
ঘড়িতে সময় এখন ঠিক দুপুর কাটায় 12টা। আমরা জঙ্গল সাফারি করার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রথমে যাচ্ছি লায়ন সাফারি দেখার জন্য। এই গেট খুলে গেল। এই লায়ন সাফারির গেট খুলে গেল। এই জঙ্গল সাফারিটা পুরো আমাদের ঘুরতে আধা ঘন্টা সময় নেবে। আমরা প্রথমেই সিংহের দেখা পেয়ে গেলাম, কিন্তু সিংহ ঘুমিয়ে রয়েছে। খুব শান্তিতে ঘুমোচ্ছে। এই যে সিংহ। এই আবার গেট খুলে গেল, আমাদের সিংহ সাফারি দেখা হয়ে গেল। এরপর আমরা যাব বিয়ার সাফারি দেখতে। এই যে গেট খুলে গেল, আবার সামনেই চলে এসছে একটি বিয়ার। এই দেখো গেটটা পাস। এই যে দূরে এই যে ভাল্লুক। এখানেও রয়েছে মস্ত বড় এক ভাল্লুক, এখানে গর্ত খুঁড়তে ব্যস্ত। আমরা এবার দেখব ডিয়ার সাফারি। আবার গেট খুলে গেল। প্রচুর হরিণ। দেখুন বৃষ্টিতে কত জল জমে গেছে রাস্তায়। এই নন্দনকানন চিড়িয়াখানা হলো ভারতবর্ষের সবথেকে বড় চিড়িয়াখানা। একটু দাঁড়িয়ে যান, এদেরকে একটু দেখিয়ে দিন। এই হরিণ, ও পাশে ময়ূর, প্রচুর প্রচুর অগন্তি। এই আমাদের হরিণ সাফারির সাথে সাথে জঙ্গল সাফারি শেষ হলো, আবার গেট খুলে গেল, আমরা বাইরে বেরিয়ে আসলাম। তাহলে আমাদের জঙ্গল সাফারি শেষ। এরপরে আমাদের গাড়ি আসবে তো আবার, ঠিক আছে? সবার কিরকম লাগলো জঙ্গল সাফারি? আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট হলো। জঙ্গল সাফারি করার পরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এখানে রয়েছে সুন্দর একটি জিরাফ। লেপার্ড গাছে বসে, এই হলো লেপার্ড। আমরা এখন যাচ্ছি হাতি দেখতে। বড় বড় দুটো হাতি। আমাদের হাতি দেখা হলো, এরপরে আমরা যাব বাঘ দেখতে। আমরা লেপার্ড দেখেছি এর আগে। জঙ্গল সাফারি সমস্ত কিছু দেখা হলো।
বন্ধুরা, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হলো। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটি সিংহ বেশ সুন্দর খেলা করছে। এই যে হোয়াইট টাইগার, ভারতবর্ষের এই নন্দনকানন চিড়িয়াখানাতে এই প্রথম হোয়াইট টাইগার আনা হয়েছে। আমরা আবার ব্যাটারি গাড়ি করে চলে এলাম যেখানে ময়ূর বিভিন্ন ধরনের পাখি রয়েছে সেইখানে। हमारा जू के अंदर ना 2 टाइप का मयूर है। अंदर देखे थे इंडियन पिकअप था, ये व्हाइट पिकअप। सफेद वाला मयूर 3 जगह में देखने के लिए मिलता है, इंडिया, ब्रह्मोदेश और बांग्लादेश। हमारा एशिया महादेश का सबसे बड़ा झील चिल्का झील है। एशिया महादेश का चिल्का झील के अंदर विंटर सीजन में कुछ बाढ़ आते हैं घूमने के लिए, ठीक है। और ये भी एक बार आया था चिल्का झील घूमने के लिए, वीजा खत्म हो गया तो ये लौट नहीं पाया, यहाँ पर अटक गया है। नाम है इसका सारस्वती क्रेन बोलते हैं। তা আমাদের সমস্ত কিছু ঘোরা হয়ে গেল। এখানে একটা এই জুয়ের ম্যাপ রয়েছে, এই ম্যাপ দেখে আপনারা ঘুরে দেখতে পারবেন। এই হচ্ছে ওটিডিসি রেস্টুরেন্ট। সমস্ত কিছু আমাদের ঘুরে দেখা হলো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবেন, আর সবশেষে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই চলুন আমরা ওটিডিসি ভিডিওটা দেখে আসি। এই রয়েছে ওটিডিসির কাউন্টার, আর এখানে খাবারের মেনু রয়েছে। খাবার का जो थाली आपको मिलता है इधर, उसका प्राइस कितना है? वेज थाली 140, एग 160, फिश 180, प्रॉन 220। আমি একটা ভেজ থালি নিয়ে নিলাম, দাম নিয়েছে 140 টাকা। ফুলকপি সবজি, এটা রয়েছে ডাল, আর এটা কি আছে জানেন, আলু ভাজা, আর একটা চাটনি, পাঁপড়। খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আপনাদেরকে বলছি যে খাবার দাবার কীরকম কী হচ্ছে না হচ্ছে। বন্ধুরা, আমরা এই নন্দনকানন সমস্ত কিছু আমরা ঘুরে দেখলাম, কিন্তু এই ঘুরে দেখতে গেলে প্রচুর টাইম লাগে, আপনাদেরকে হাতে সময় নিয়ে আসতে হবে। আর এই ওটিডিসি বাসে এসে খুব একটা সুবিধা যে সুন্দর এরা গাড়ি করে পুরো ঘুরিয়ে দিল খুব অল্প সময়। আর সবশেষে খাওয়া দাওয়া করলাম হোটেলে, এই ওটিডিসির যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে। আমি ভেজ মিল নিয়েছি, 140 টাকা নিয়েছে। তা খাবার দাবার মোটামুটি খুব ভালো বলা যাবে না, আবার যে একদম যে খারাপ সেটাও বলা যাবে না, মোটামুটি। আর পায়েসটা ছিল একটু ভালো। তা আমরা এখন আবার বাসে উঠে যাব। আমাদের নেক্সট গন্তব্যস্থল হবে কোনারক সূর্য মন্দির। এই 3 দিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ চলছে এই উড়িষ্যায়, তা আমরা ভেবেছিলাম না যে আজকে এই সফরটা করতে পারবো, তাও মোটামুটি আমরা করতে পারলাম সফরটা। সকালের দিকে আপনাদেরকে দেখিয়েছি কী হারে সব বৃষ্টি শুরু হয়েছিল, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই সমস্ত কিছু উড়িষ্যার যে সাইট সিইং। তা ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানাবেন, বিশেষ করে অনুরোধ রইল। আমরা চলে আসলাম বাসের কাছে একদম, আর বৃষ্টি আমাদের ছাড়ছে না। এই একটু থেমেছিল, আবার কিন্তু আবার ঝিরঝির করে আবার পড়া শুরু হয়ে গেছে। কিছু করার নেই, বৃষ্টি মাথায় নিয়ে সমস্ত কিছু আজকে সমস্ত জায়গায় ঘুরতে হবে এবং দর্শন করতে হবে। ওটিডিসির বাসের জানলা দিয়ে আমরা প্রকৃতিকে উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। নন্দনকানন দেখার পরে 2 ঘন্টা বাস চলার পরে আমরা পৌঁছে গেলাম কোনারক সূর্য মন্দির। আমরা এখন কোনারক সূর্যের মন্দিরের দিকে যাচ্ছি। কিছুটা এগিয়ে এসে বাঁদিকে এরকম রয়েছে কোনারক সূর্য মন্দিরের মেন প্রবেশদ্বার। আমরা প্রবেশদ্বার দিয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম। আমাদের যে গাড়ির যে গাইড দাদা রয়েছেন টিকিট কেটে নিয়েছেন। এই যে এখান থেকে টিকিট
চেক করছে। তো আমাদের গাইড দাদা দাঁড়িয়ে রয়েছে, গাইড দাদা বলে দিল। আর মন্দিরে প্রথমেই ঢুকতেই রয়েছে সিংহ, তার নিচে হাতি, তার নিচে মানুষ। সিংহ অর্থাৎ অহংকারের প্রতীক, আর হাতি অর্থাৎ ধন সম্পত্তির প্রতীক, আর মানুষ অহংকার এবং ধন সম্পত্তির চাপে চাপা পড়ে রয়েছে নিচে। এটাই এখানে বোঝানো হয়েছে। আপনারা চাইলে এখান থেকে গাইড নিয়ে নিতে পারেন, কিছু অর্থের বিনিময়ে আপনাদের সমস্ত কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। এই মন্দিরে কোনো দেবতাও নেই, কোনো দেবতার পুজো করাও হয় না। তাও সারা পৃথিবী থেকে প্রতি বছর লক্ষ লক্ষ লোক আসেন এই মন্দির দেখবার জন্যে। কি আছে এই মন্দিরে? এই মন্দিরের ইতিহাস বলতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তাই ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম এই মন্দিরের ইতিহাস। কোণারক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেয়াল সহ তৈরি করা হয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পেয়েছে এই মন্দিরটি। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার দূরে এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যের প্রথম কিরণ পড়ে এই মন্দিরের দরজার ওপর। এই মন্দিরের দরজা বন্ধ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। প্রথমত 1948 সালে বিরাট সুনামি হয়, যার ফলে মন্দির অনেকাংশে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে লর্ড কার্জন মন্দিরের ভিতরে বালি বোঝাই করে চারিদিকের দরজা বন্ধ করে দেন। সেই থেকে মন্দিরের দরজা আজও এরকম বন্ধ রয়েছে। এই মন্দিরের মাথায় ছিল 52 টনের একটি চুম্বক, তার উপরে ছিল মঙ্গল কলস। এই চুম্বকের জন্য পার্শ্ববর্তী যে সমুদ্র ছিল সেখান থেকে নাবিকরা যে জাহাজ নিয়ে যাতায়াত করত, সেই কম্পাসে বিঘ্ন ঘটাতো, যার ফলে পর্তুগিজ নাবিকরা এই চুম্বকটিকে সরিয়ে দেন, যার ফলে এই মন্দিরের ভারসাম্য নষ্ট হয় এবং ধীরে ধীরে মন্দিরটি ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। জনশ্রুতি আছে এই মন্দিরটি 1200 কর্মচারী 12 বছর ধরে তৈরি করেছিল। উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর ও বেলেপাথরের বিশাল একটি রথের আকারে তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভিতরে দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় ওই সূর্য ঘড়ির সাহায্যে। এই হলো 6 নম্বর চাকা। আমরা 10 টাকার নোটে যে চাকাটা দেখতে পাই, সেই চাকাটা এখানে রয়েছে। এই যে দেখুন, এই হলো সূর্য মন্দির। আর সূর্য মন্দির ঠিক এই পাশে রয়েছে সূর্যের যে স্ত্রী ছায়া দেবীর মন্দির, আর ওপাশে রয়েছে নাট্যমঞ্চ, সেই নাট্য মন্দির। এই হলো ছায়াদেবী মন্দিরের ভিতরের অংশ। কোণারকের সূর্য মন্দির আমাদের দেখা শেষ হয়ে গেল, আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এটা হলো বেরোনোর গেট, এক্সিট গেট। এটার এই যে কোণার্ক সূর্য মন্দির আমরা দেখলাম, একদিক দিয়ে ঢুকতে হবে এবং এক্সিট গেট কিন্তু আলাদা। কোণারকের সূর্য মন্দিরের বাইরেই রয়েছে এরকম মার্কেট, আপনারা এখানে খাওয়া দাওয়া এবং অনেক কিছু কেনাকাটি করে নিতে পারেন। আমাদের কোণার্ক সূর্য মন্দির আমাদের দেখা হলো এবং ঘোরা হয়ে গেল। সময় আপডেট এখন 4:52। আমরা এখন বাসে উঠে পড়ব। পরবর্তী আমাদের গন্তব্যস্থল রয়েছে चंद्रभागा बीच। ये सब काजू बादाम का झाड़ है। अभी दोनों साइड में आप लोग जो जंगल देख रहे हैं, ये जंगल का नाम है बालूखंड अभयारण्य। जंगल का नाम है बालूखंड अभयारण्य।
कि चंद्रभागा कोई बीच नहीं है, चंद्रभागा तो एक नदी है जो लोग स्कंद पुराण বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রভাগা বীচ। অপূর্ব সুন্দর এই প্রকৃতির দৃশ্য। দেখুন এই দৃশ্যটা কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য। ঘড়িতে সময় আপডেট 5:03। আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল চলে আসলাম চন্দ্রভাগা বীচ। এই বীজে প্রথমেই দেখতে পাচ্ছি মরুভূমির উট, মস্ত বড়। ভাই উটের পিঠে চড়তে কত নাও? 100 টাকা। 100 টাকা করে। কতক্ষণ চড়াও? 100 মিটার যাবে, 100 মিটার আসবে। এই গাড়ি চড়তে কত লাগে এখানে? 200 টাকা। 200 টাকা। কতক্ষণ চড়া? একটা রাউন্ড 500 মিটার যাবে, 500 মিটার 500 মিটার চড়ার জন্য। যাবে। আর একজন 200 টাকা। তা আপনারা যদি এখান থেকে গাড়ি চড়তে যান, এরকম গাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলো চললে আপনারা যদি একজনা চাপেন তাহলে এরা 200 টাকা নেবে। আপনার 500 মিটার যাবে এবং 500 মিটার আসবে, 200 টাকা করে নেবে। আর যদি দুজনে একসাথে বসেন তাহলে পরে সেটা 150, 300 টাকা। এই চন্দ্রভাগা বীজের একটা গল্প আছে। কৃষ্ণের যে সন্তান ছিলেন শাম্ব, সেই শাম্বর একসময় কুষ্ঠরোগ হয়েছিল। শাম্ব এই 12 বছর এই স্থানে বসে তপস্যা করেছিলেন। এটা এক মুনি ঋষি বলে দিয়েছিলেন। এই 12 বছর এখানে তপস্যা করে স্নান করলে পরে সেই গায়ের থেকে কুষ্ঠরোগ চলে যাবে। তা সেই শাম্ব এখানে 12 বছর তপস্যা করেছিলেন এবং কুষ্ঠরোগ থেকে দূর পেয়েছিলেন। এই 12 বছর এখানে তিনি চান করেছিলেন। সেই থেকে এই বীজটা খুব বিখ্যাত হয়ে যায়। আর তারপরে এই বীজকে মনে রাখার জন্য এখানকার মানুষজন এই বীজকে নাম রেখেছে চন্দ্রভাগা বীজ। नदी और समुद्र एक साथ एक है। कुशभद्रा नदी है, नदी का नाम ना कुशभद्रा। बीच में बालू का टापू है, उस तरफ है समुद्र। দূরেই দেখতে পাচ্ছি কুশভদ্রা নদী। रास्ता साइडेड है कुशभद्रा नदी, बीच में बालू का टापू है, उस तरफ है चंद्रभागा बीच। नदी और समुद्र है। ये नदी आकर पहले संगम स्थल यहीं पर ही था, अभी संगम स्थल पीछे चला गया। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল রামচন্ডী মন্দির। যা দাদা যা যা। পেছনটা নদী সমুদ্র দেখাচ্ছে, দেখে নিন। খুব সুন্দর। আল্লাহ নদী সমুদ্র দেখো। আমরা চলে আসলাম রামচন্ডী মন্দির, আমাদের পরবর্তী গন্তব্যস্থল। রামচন্ডী মন্দিরের বাইরে রয়েছে বিশাল এক বটগাছ। এখানে সবাই এসে মানত করে যান। এই যে রামচন্ডী মন্দির। কথিত আছে রামচন্দ্র যে চণ্ডীপাঠ করেছিলেন, সে এই স্থানে বসে রামচন্দ্র চণ্ডীপাঠ করেছিলেন। তার জন্য এইখানে যে মাকে পুজো করা হয় তার নাম হয়েছে রামচন্ডী মন্দির। ভিতরেই আছে রামচন্ডী মন্দির। এই বাইরের থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। রামচন্ডী মন্দিরের পাশেই রয়েছে কুশভদ্রা নদী এবং চন্দ্রভাগা বীজের সঙ্গমস্থল। এর সামনে রয়েছে কুশভদ্রা নদী আর নদীর উপরে রয়েছে চন্দ্রভাগা বীজ। আর এই কুশভদ্রা নদীতে এখানে সব বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই কুশভদ্রা নদীর চারপাশটা দেখুন কত সুন্দর লাগছে। আমাদের চন্দ্রভাগা বীচ এবং কুশভদ্রা নদীর সঙ্গমস্থল দেখলাম এবং যে রামচন্ডী মন্দির আমরা দর্শন করলাম। পরবর্তী গন্তব্যস্থল আমাদের স্ট্যান্ডার্ড মিউজিয়াম। আমরা এখন কুশভদ্রা নদীর সঙ্গমস্থল পাস করছি। দেখুন কত সুন্দর লাগছে এই কুশভদ্রা নদী এখান থেকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল স্যান্ড আর্ট মিউজিয়াম। আমরা পৌঁছে গেলাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এই হলো সুদান প্রধানের স্যান্ড আর্ট মিউজিয়াম। সময় আপডেট সন্ধ্যে 5:55। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্যস্থল স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে রয়েছে একটা রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট তো? আচ্ছা, এখানে কি কি খাবার পাওয়া যায়? चाइनीज मिलेगा, फास्ट फूड मिलेगा और डिनर मिलेगा और साउथ इंडियन भी मिलेगा। एक किरकम प्राइस আছে, कितना का
थाली सिस्टम है तो? हाँ, थाली सिस्टम में वेज थाली का 130 रुपया और स्पेशल वेज के 180 रुपया। आपका नाम? मेरा नाम भास्कर साई। थैंक यू, धन्यवाद। আমরা এই মিউজিয়ামে যে শিল্পকলা নিদর্শন দেখব তারই ছবি এখানে সাজানো রয়েছে। প্রথমেই দেখতে পেলাম গৌতম বুদ্ধের সুন্দর একটি মূর্তি। এখানে ইন্ডিয়ান অস্ত্র ভান্ডারকে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে হাতির পিঠে দুজনা ভ্রমণ করছেন। তারপরে রয়েছে কু বলিব না, কু শুনিব না, কু দেখিব না। এরপরে রয়েছে 7টি ঘোড়ায় রথে চলে যাচ্ছেন সূর্য দেবতা। অপূর্ব সুন্দর এই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে যীশুখ্রিস্টের মূর্তি। এখন দেখতে পাচ্ছেন আগ্রার তাজমহল, শাহজাহান এবং মমতাজের সুন্দর একটি মুহূর্ত। সুদান প্রদানের যে মিউজিয়াম দেখছেন, এই যে সমস্ত রকম যে মূর্তি তৈরি হয়েছে, এ সমুদ্রের বালি আর নদীর বালি মিক্সড করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের মন্দির। এক পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপর প্রান্তে রয়েছে স্বামী বিবেকানন্দ। এখন দেখতে পাচ্ছেন গণেশজির মূর্তি। এখন দেখতে পাচ্ছেন বর্ণপাটির উপর সুন্দর একটি নিদর্শন। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিং কং মূর্তি। অপূর্ব একটি নিদর্শন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো কোণারকের সূর্য মন্দির এবং এখানে রয়েছে একটি রথের চাকা। এই রথের চাকার দ্বারা সময় নির্ণয় করা হয়। বন্ধুরা, এতক্ষণ যে আপনারা মূর্তিগুলো দেখেছেন, সেই মূর্তিগুলি বিশিষ্ট এক ব্যক্তি সুদাম প্রধান তৈরি করেছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গৌতম বুদ্ধের মূর্তি। এটিও সুদাম প্রধান তৈরি করেছেন। শুরুটা আমাদের যেরকম তেরকম, শেষটা কিন্তু আমাদের অসাধারণ একটা সুন্দর জায়গা দিয়ে শেষ হলো। আমাদের নবম যে জায়গাটা এবং শেষ যে স্থান দর্শনীয়, সেটা আমরা ঘুরে দেখলাম। অপূর্ব লাগলো এই স্ট্যান্ডার্ড মিউজিয়াম যে সুদান প্রধান যে তৈরি করেছিল, এই যে জিনিসগুলো অসাধারণ। আমাদের এই যে গাইড দাদা রয়েছেন, আজকে খুব সুন্দরভাবে আমাদের সমস্ত কিছু গাইড করলেন। এত সুন্দরভাবে যে প্রাইভেট বাসে আসলে আমরা এত সুন্দরভাবে ঘুরে দেখতে পারতাম না আর এই অল্প সময়ের মধ্যে। ভীষণই ভালো লাগলো। আমার তরফ থেকে গাইড দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা জেনে নেবো গাইড দাদার কী নাম? দাদা কী নাম আছে? सुदीप मोहंती। সুদীপ মোহান্তি। আপনার ফোন নাম্বার? 9040811267। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আজকের এই পর্ব। তা আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ আমরা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। এরপরে আমরা বাসে উঠে যাব। বাসে উঠে আমাদের রাতে ট্রেন রয়েছে। ট্রেন সফর করে একদম পৌঁছে যাব কলকাতা।